হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটা ঘটনা সম্পর্কে জানবো যা আপনার মনে হবে হয়তো কোনো সিনেমার প্লট, কিন্তু আসলে এটা সত্যি। জাপান একটি দেশ যেখানে প্রযুক্তি আর প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে মিশে গেছে। সেখানে এক সময় একটা অদ্ভুত পরীক্ষা হয়েছিল, আর এই পরীক্ষার ফলাফল ছিল একেবারে অপ্রত্যাশিত। কিভাবে একটি সাপের সমস্যা সমাধান করতে গিয়ে পুরো দ্বীপের পরিবেশটাই বদলে গেল। কল্পনা করুন, একদল বিজ্ঞানী ঠিক করলো সাপের সংখ্যা কমাতে তারা বেজি ছেড়ে দেবে, কিন্তু 25 বছর পর যা ঘটলো তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তাদের এই সিদ্ধান্ত যে কি বিপর্যয় সৃষ্টি করেছে তা জানলে আপনার চোখ চমকে যাবে। আজ আমরা আপনাদের জানাবো সেই অদ্ভুত গল্প যেখানে সাপ নিয়ন্ত্রণ করতে গিয়ে বেজির সাহায্য নিয়ে সৃষ্টি হলো এক বিশাল পরিবেশগত বিপর্যয়। কি হয়েছিল, কেন হয়েছিল এবং কি শিখলাম আমরা এই ঘটনার মধ্য দিয়ে, সব জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটিতে প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ধরুন আপনি জাপানের সুন্দর দ্বীপ ওকিনাওয়ায় বাস করছেন। একদিকে নীল জল, সবুজ বনাঞ্চল এবং প্রকৃতির সৌন্দর্য, অন্যদিকে এমন এক বিপদ, হাবু সাপ। এই সাপটি অত্যন্ত বিষাক্ত এবং এর কামড় থেকে মানুষের মৃত্যু হতে পারে। 1970-এর দশকে হাবু সাপের সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে এটি দ্বীপবাসীর জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়। কৃষকরা তাদের ক্ষেতের কাজে নেমে সাপের কামড়ে মারা যাচ্ছিলেন। বিষাক্ত এই সাপ থেকে মুক্তির জন্য স্থানীয় প্রশাসন ও বিজ্ঞানীরা চিন্তা করতে থাকেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। এরই মধ্যে তারা একটি অভিনব পরিকল্পনা গ্রহণ করে। বেজি দ্বীপে ছেড়ে দেওয়া হবে। কেন বেজি? কারণ বেজি সাপ শিকার করতে দক্ষ এবং পৃথিবীর নানা জায়গায় সাপ নিয়ন্ত্রণের জন্য এর ব্যবহার সফল হয়েছে। বেজি দ্বীপে ছাড়ার পর প্রথম দিকে তারা সাপ শিকার করতে শুরু করে এবং কিছুদিনের মধ্যে সাপের সংখ্যা কমে যেতে থাকে। দ্বীপবাসীরা খুশি হয়ে ওঠেন, মনে করে সাপের সমস্যা সমাধান হয়ে গেছে। কিন্তু প্রকৃতি কখনো সহজে আমাদের পরিকল্পনা মেনে চলে না। কিছুদিন পরেই দেখা যায় বেজিরা শুধু সাপ শিকার করছে না, তারা আরো অনেক প্রাণী শিকার করতে শুরু করেছে। বেজির স্বাভাবিক খাদ্য তালিকায় ছিল ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখির ডিম এবং অন্যান্য জীবজন্তু। তাদের এই শিকার প্রক্রিয়া শুরু হলে দ্বীপের জীববৈচিত্র্য একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। মাত্র কয়েক বছরের মধ্যে বেজির সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে তারা দ্বীপের অন্যান্য প্রাণীও শিকার করতে থাকে। এখানে সবচেয়ে বড় চমক ছিল যে বেজিরা সাপ শিকার করতে সক্ষম হলেও তাদের কার্যকারিতা অনেকটা সীমিত ছিল। হাবু সাপ সাধারণত রাতের বেলা সক্রিয় থাকে এবং বেজিরা দিনে শিকার করে। ফলে সাপের সংখ্যা কমানো তো দূরের কথা, তাদের কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বরং বেজি তাদের খাদ্য তালিকায় অন্য অনেক প্রাণীও অন্তর্ভুক্ত করে ফেলে। অন্যদিকে বেজির সংখ্যা বাড়তে থাকলে দ্বীপের বিভিন্ন ক্ষুদ্র প্রাণী যেমন ইঁদুর, পাখি এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীও তাদের শিকার হতে থাকে। এর ফলে দ্বীপের বাস্তুতন্ত্র বিপর্যস্ত হয়ে পড়ে এবং অন্যান্য ক্ষুদ্র প্রাণীদের বিলুপ্তির ঝুঁকি তৈরি হয়। 25 বছর পর পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। সাপের সংখ্যা কমলেও বেজির সংখ্যা প্রচন্ডভাবে বেড়ে গিয়েছিল। তারা এখন দ্বীপের প্রায় সব ক্ষুদ্র প্রাণীকে শিকার করছিল এবং জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। এর পাশাপাশি বেজির সংখ্যা এতটাই বেড়ে যায় যে তারা দ্বীপের কৃষিক্ষেত্রেও ক্ষতি করতে থাকে, কারণ তারা ফসলের বীজ এবং ছোট প্রাণী শিকার করে। বিশেষজ্ঞরা দ্রুত বুঝতে পারেন বেজি সাপ নিয়ন্ত্রণ করতে পারলেও দ্বীপের প্রকৃতি নিয়ন্ত্রণের জন্য তারা ছিল এক বিভ্রান্তিকর উপায়। বেজি সাপের বিপদ সমাধান করতে সক্ষম হয়নি, কিন্তু তারা দ্বীপের অন্য অনেক প্রজাতির প্রাণীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো প্রকৃতির শৃঙ্খলা কখনোই ভাঙা উচিত নয়। আমরা যখন প্রকৃতির সঙ্গে হস্তক্ষেপ করি তখন আমাদের অনুমান বা পরিকল্পনা প্রায়ই অপ্রত্যাশিতভাবে ভুল হতে পারে। বিজ্ঞানীরা যখন বেজি আনতে সিদ্ধান্ত নেন তারা এটা ভাবেননি যে বেজির সংখ্যা এত দ্রুত বাড়বে এবং দ্বীপের অন্যান্য প্রাণীদের উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করবে। তারা সাপ নিয়ন্ত্রণের জন্য বেজি আনলেও প্রকৃতির খুঁটি সঠিকভাবে ধরতে পারলেন না এবং তার ফলশ্রুতিতে দ্বীপের জীববৈচিত্র্য বিপর্যস্ত হয়ে পড়ে। এটা স্পষ্ট যে কখনো কখনো আমাদের উদ্দেশ্য সঠিক হলেও তার ফলাফল হতে পারে বিপরীত। প্রকৃতির সঠিক ভারসাম্য বজায় রাখতে হলে
হলে আমাদের আরো গভীরভাবে ভাবতে হবে এবং তার প্রকৃতি ও শৃঙ্খলা বুঝে ব্যবস্থা নিতে হবে। সাপের সমস্যার সমাধান করতে গিয়ে যদি আমরা অন্য একটি সমস্যা তৈরি করি তবে সেই সমস্যার সমাধানও কঠিন হয়ে যায়। বন্ধুরা, এই অদ্ভুত কাহিনীটি আপনার কেমন লাগলো? প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। এবং যদি এমন আরো চমৎকার শিক্ষণীয় কাহিনী পেতে চান তবে আমাদের চ্যানেল বিদ্যাজাল সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।